All right. So welcome back to the platform of biological code. আমি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের জুলজি মেন্টর। তো আজকে ক্লাস 11 এর নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন এই চ্যাপ্টারের লেকচার 5। আগের লেকচারে আমরা পড়েছিলাম রেস্টিং মেমব্রেন সম্বন্ধে। রেস্টিং মেমব্রেন কি? যখন আমাদের নার্ভের মধ্যে কোনো স্টিমুলাস না আসছে বা কোনো মেসেজ যখন না আসছে তখন নার্ভটা কেমন থাকছে সেই সম্বন্ধে আমরা আগের লেকচারে পড়েছিলাম। এবং আমরা কি দেখেছিলাম যে যখন আমাদের মেমব্রেন রেস্টিং করছে বা রেস্ট অবস্থায় থাকছে তখনও কিন্তু আমাদের যে বডি সে কিন্তু ভালো মতো এটিপি ইউজ করছিল। ওই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প একটা এটিপি ইউজ করে 3টে সোডিয়ামকে বাইরে পাঠাচ্ছিল এবং 2টো পটাশিয়ামকে ভিতরে আনছিল। আশা করি প্রত্যেকের মনে আছে। তো আজকে আমরা দেখবো যে কোনো স্টিমুলাস যদি নিউরনের মধ্যে আসে তাহলে কেমন পরিবর্তন হবে আমাদের এই অ্যাক্সনের মধ্যে। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি এক্সোলেমা, এটা হচ্ছে এক্সোপ্লাজম। ঠিক আছে, তো এতক্ষণ ধরে স্টিমুলাস 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 মেসেজ এরকম অনেক শব্দ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু স্টিমুলাস মিনিং মানেটা কি? আমি ঘরের ভিতরে বসে পড়াশোনা করছি, মা আমাকে ডাকলো, স্টিমুলাস, এই সায়ন বাজার করে আন। স্টিমুলাস, আমি গেলাম, কান দিয়ে শুনতে পেলাম আমি, এবং আমার ব্রেন আমাকে তৎক্ষণাৎ একটা কি করছে, সিগন্যাল দিচ্ছে তোমার মা তোমাকে ডাকছে। বা তুমি ক্লাসে বসে আছো, তোমার বন্ধু পেছন থেকে চিমটি কাটো, তুমি স্টিমুলাস। এছাড়াও কাউকে ডাকছি, হাই, এই হচ্ছে কি স্টিমুলাস। মশা কামড়ালো, তুমি একদম ডিরেক্ট মশলা যেখানে বসে আছে ওখানেই তোমার হাতটা যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি স্টিমুলাস। তো আশা করি স্টিমুলাস বা মেসেজ জিনিসটা কি, কারো কোনো অসুবিধা নেই বোঝার। আচ্ছা, তো এই স্টিমুলাস যখনই আমাদের শরীরের মধ্যে আসে, ফার্স্ট সে কি করে, প্রথমত যে সোডিয়াম পটাশিয়াম পাম্প যে পুরোপুরি নন ইকুইলিব্রিয়াম স্টেটটাকে মেনটেন করছে, প্রথমে কি করবে, ওই সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে সে ডিঅ্যাক্টিভেট করবে। অর্থাৎ আমাদের এখানে কি থাকে, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা কি, তাই তো? তো ফার্স্ট কি করবে, যে স্টিমুলাস গুলো আসছে তারা প্রথমত এসে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে ডিঅ্যাক্টিভেট করবে, ফার্স্ট তাদের কাজ। তাহলে কি হচ্ছে, এর ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে কখন, অন অ্যারাইভাল অফ স্টিমুলাস। তাহলে যখনই কোনো মেসেজ বা কোনো স্টিমুলাস আসছে এরা সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে প্রথম ডিঅ্যাক্টিভেট করছে। নেক্সট তারপরে কি কাজ হবে, এবার এখান দিয়ে আমাদের কি হচ্ছে, এবং আমি এবার কি করছি, এই পুরো যে অ্যাকশনটা আছে একে আমি দুটো পার্টে ভাগ করছি। আচ্ছা, প্রথমে দুটো পার্টে ভাগ করে নিই, এইরকম, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই পার্টটাকে আমি ধরলাম বি, এই পার্টটাকে ধরছি আমি এ। ক্লিয়ার? এবার দেখো আমাদের এখানে কি হচ্ছিল, এখানে লিকি চ্যানেল ছিল, সোডিয়ামের লিকি চ্যানেল। ক্লিয়ার? সোডিয়ামের লিকি চ্যানেল কি হচ্ছিল, সোডিয়াম গুলো এখান থেকে প্রবেশ করছিল, কারণ বাইরে সোডিয়ামের মাত্রা বেশি এবং ভিতরে মাত্রা বেশি পটাশিয়ামের। তাই ব্যাপন প্রক্রিয়ায় কি হবে, যেহেতু বাইরে সোডিয়াম বেশি তাই সোডিয়াম ভিতরে প্রবেশ করবে। তাহলে এখানে সোডিয়ামের লিকি চ্যানেল দিয়ে সোডিয়াম ভিতরে প্রবেশ করলো, এবং এর পাশে আছে কি পটাশিয়ামের লিকি চ্যানেল। তো এখান থেকে কি হচ্ছে, পটাশিয়াম বাইরে চলে যাচ্ছে। ক্লিয়ার? এবার এই যে সোডিয়াম এখান থেকে প্রবেশ করতে থাকবে, ভিতরে প্রবেশ করতে থাকবে, কে তার ফলে কি হবে, সোডিয়ামের এতটা ভিতরে প্রবেশ করার ফলে ভিতরে কিন্তু ক্যাটায়নের মাত্রা বেড়ে যাবে, যার ফলে এই যে ভিতরে নেগেটিভ হয়ে ছিল, আমরা আগের লেকচারটা বা যারা পড়োনি তারা করে নেবে। তো এই ভিতরে প্রথমে কি ছিল, নেগেটিভ হয়েছিল, তাই তো? কত ছিল, -70 মিলিভোল্ট পোটেনশিয়াল ছিল এখানে ভিতরে। কিন্তু এখন যেহেতু কি হচ্ছে, ক্যাটায়নের মাত্রা ভিতরে প্রচন্ড হারে বাড়তে শুরু করেছে, কারণ কি সোডিয়াম ভিতরে প্রবেশ করে যাচ্ছে। তো সোডিয়ামের ভিতরে প্রবেশ করার জন্য এবার কিন্তু ভিতরে আর কি হবে, এবার নেগেটিভ না হয়ে এবার পুরো ভিতরটা পজিটিভ হয়ে যাবে, পুরো লাইনটা এখন পজিটিভ হয়ে যাবে। এবার দেখো
আমরা আগের দিন কি বলেছিলাম যে ভোল্টেজ গেটের যে সমস্ত চ্যানেলগুলো আছে কার সোডিয়াম এবং পটাশিয়ামের, তো এরা কি হয় একটা নির্দিষ্ট যখন কনসেন্ট্রেশন বা একটা নির্দিষ্ট যখন পোটেনশিয়াল পায় তখনই কিন্তু ওপেন হয়। তো সোডিয়ামের এতটা মাত্রায় যখন এর ভিতরে প্রবেশ করে যাবে তখন সোডিয়ামের কনসেন্ট্রেশন কিন্তু এবার কি হবে এই ভিতরে কিন্তু বাড়বে, যার ফলে ওই নির্দিষ্ট কনসেন্ট্রেশনে সোডিয়ামের যে ভোল্টেজ গেটের চ্যানেল ওটা এবার ওপেন হয়ে যাবে। যেটা কি ছিল ফার্স্ট যদি আমরা দেখি রেস্টিং মেমব্রেনে সোডিয়ামের যে ভোল্টেজ গেটের চ্যানেল ওটা ক্লোজ ছিল, কিন্তু এখন এই নির্দিষ্ট কনসেন্ট্রেশনে কি হবে সোডিয়ামের ভোল্টেজ গেটের চ্যানেলটা এবার ওপেন হয়ে যাবে, এইভাবে ওপেন হয়ে যাবে। আর যখন ওপেন হয়ে যাবে তখন কি হবে এখান থেকে কিন্তু সোডিয়াম ভিতরে প্রবেশ করবে। তাহলে ওভারঅল আমরা কি দেখছি সোডিয়ামের কি হচ্ছে সোডিয়ামের ইনফ্লাক্স হচ্ছে, কি হচ্ছে সোডিয়ামের ইনফ্লাক্স। ইজ ইট ক্লিয়ার টু অল? এবার যদি সোডিয়াম এখান থেকে প্রবেশ করে মানে লিকি চ্যানেল থেকে প্রবেশ করছে আবার ভোল্টেজ গেটের চ্যানেল থেকেও প্রবেশ করছে, তাহলে এবার পুরো মেমব্রেনটা মানে কি হবে মানে পুরোটা পজিটিভ হয়ে যাবে, ভিতরে ক্যাটায়নের মাত্রা কিন্তু পুরোপুরি এবার বেড়ে যাবে। ঠিক আছে, এবং এখন কি হবে এখন কিন্তু পটাশিয়ামের যে ভোল্টেজ গেটের চ্যানেল কিন্তু ক্লোজই থাকবে, এ কিন্তু ওপেন হবে না, এ কিন্তু এরকমভাবে ক্লোজই হয়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে ভিতরে যদি পজিটিভ হয়েছে তাহলে বাইরে হবে কি নেগেটিভ। ক্লিয়ার? এবার যদি আমরা দ্বিতীয় পার্ট, এটা কিন্তু শুধুমাত্র প্রথম পার্টে এরকম হয়েছে, দ্বিতীয় পার্টটা যদি আমরা লক্ষ্য করি দ্বিতীয় পার্টের কিন্তু যে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প ও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে যেরকম কাজ করে। এবং এর কাজ কি সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি তিনটে সোডিয়ামকে বাইরে বের করা এবং দুটো পটাশিয়ামকে ভিতরে প্রবেশ করানো একটা এটিপির বদলে। এবং এখানে যে লিকি চ্যানেল এ কিন্তু কাজ করছে, এখান থেকে সোডিয়াম প্রবেশ করবে। একই রকম ভাবে পটাশিয়ামের যে লিকি চ্যানেলও কাজ করবে। সরি जोश में होश खो बैठते हैं हम। পটাশিয়াম কি হবে পটাশিয়াম এখান থেকে বাইরে বার হবে, কি তাই তো লিকি চ্যানেল থেকে সোডিয়াম ভিতরে প্রবেশ করবে এবং এখান থেকে পটাশিয়াম বাইরে যাবে। এবং এখানে কিন্তু এখন সোডিয়ামের যে ভোল্টেজ গেটের চ্যানেল এ কিন্তু কি থাকবে ক্লোজই থাকবে, ওপেন কিন্তু এখন হবে না। আর পটাশিয়ামের যে ভোল্টেজ গেটের চ্যানেল ও তো অফই থাকবে, এখন তো অন হবে না। এই হচ্ছে ওভারঅল এখন আমার কাহিনী। এবং এই পার্টে কি হয়েছে এখন কিন্তু সবাই নেগেটিভই হয়ে আছে পুরো মেমব্রেনটা, এবং এখানে কেটে পজিটিভ হয়ে আছে। মানে দেখো এসে প্রথমে যে রেস্টিং মেমব্রেন এ কিন্তু এখনো ওই রেস্টিং মেমব্রেনে আছে, মানে যে পোলারাইজড হয়েছিল তার মানে এ এখনো আছে কি পোলারাইজড হয়ে আছে। কিন্তু এখানে আমাদের পোল কি হয়েছে রিভার্স হয়ে গেছে, পজিটিভটা নেগেটিভ হয়ে গেছে এবং নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে, তাই একে আমরা বলবো ডিপোলারাইজড। এবং এতটা পরিমাণ পজিটিভ হয়েছে এখন ভিতরে এর পোটেনশিয়াল কত, এর পোটেনশিয়াল এখন ভিতরে +30 মিলিভোল্ট। এবং একে বলা হচ্ছে আমাদের কি একে বলা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল, একে বলা হচ্ছে কি অ্যাকশন পোটেনশিয়াল। দেখো এই জায়গাটা প্রত্যেকটা নিশ্চয়ই ক্লিয়ার হলো। স্টিমুলাস যখনই প্রবেশ করবে তখন আমাদের প্রথমেই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প তাকে ডিঅ্যাক্টিভেট করবে, সোডিয়াম প্রবেশ করতে থাকবে। এবার যে কম্পেনসেশন যে করবে যে পাম্পটা ও তো বন্ধ হয়ে গেছে, তাই সোডিয়াম কিন্তু ভিতরে প্রবেশ করতে থাকবে, যার ফলে কি হবে ভিতরে ক্যাটায়নের মাত্রা বেড়ে যাবে এবং সোডিয়ামের কনসেন্ট্রেশন এতটাই বেড়ে যাবে যে সোডিয়ামের যে ভোল্টেজ গেটের চ্যানেল আছে ওটা ওপেন হয়ে যাবে এবং ওখান থেকেও সোডিয়াম কিন্তু ভিতরে প্রবেশ করতে থাকবে, যার ফলে ভিতরে ক্যাটায়ন বেড়ে যাবে, ভিতরে ক্যাটায়ন হয়ে যাবে এবং বাইরে কি হবে যেহেতু ক্যাটায়ন কমে যাচ্ছে তাই বাইরে নেগেটিভ হবে, স্বাভাবিক ব্যাপার মাইনাস হবে। কিন্তু এটা শুধুমাত্র প্রথম পার্টেই, দ্বিতীয় পার্টে কিন্তু এখনো কোনো কিছু হয়নি। যেমন প্রথমে যেমন রেস্টিং মেমব্রেন বা পোলারাইজ যেমন হয়ে থাকে প্রথমে নেগেটিভ পজিটিভ ওরকমই কিন্তু হয়ে আছে, কিন্তু এখানে পোল রিভার্স হয়ে গেছে এবং
নেগেটিভটা হয়ে গেছে দেখো পজিটিভ, এবং পজিটিভটা হয়ে গেছে কি নেগেটিভ। এবং ফার্স্ট যে ডিপোলারাইজ যেটা হয়েছে তাকে আমরা বলবো কি, এটাই হচ্ছে কি নার্ভ ইম্পালস জেনারেশন। ফার্স্ট যখন আমাদের ডিপোলারাইজ হয় তাকে আমরা কি বলবি, তাকে আমরা কি বলবো, নার্ভ ইম্পালস জেনারেশন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিপোলারাইজ মেমব্রেনের কাহিনী। এবার এই জায়গাতে এসে তোমরা কিন্তু এনসিআরটি যদি পড়ো তো হারিয়ে যাবা। এ থেকে বি, বি থেকে এ, এরকম কিছু স্টোরি আছে যে কারেন্টের ফ্লো হবে এ থেকে বিতে, বি থেকে এতে। তো দেখো কারেন্ট সম্বন্ধে আমরা পড়েছি, তোমরা পড়েছো। কারেন্ট কি হয়, কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করে। ইলেকট্রন কি করে, ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কিন্তু নট কারেন্ট। কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। তাহলে যদি আমরা ভিতরে দেখি তো ভিতরে কি হবে, ভিতরে কারেন্ট দেখো কি হবে, পজিটিভ থেকে নেগেটিভে যাবে, মানে এ থেকে বিতে যাবে ভিতরে। কিন্তু বাইরে কি হবে, বাইরে আবার বি থেকে এতে আসবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কারেন্টের ফ্লো, কারেন্টের ফ্লো। এবার এখানে যে এই যে কারেন্টটা তৈরি হয়েছে, এই কারেন্টটাই এবার পরবর্তী পার্টের কি করবে, পরবর্তী পার্টের জন্য স্টিমুলাস হিসেবে কাজ করবে। আর স্টিমুলাস হিসেবে কাজ করাই মানে সেটা কি করবে, এই পার্টটাকে ডিপোলারাইজ করবে। এবং যে পার্টটা এখন ডিপোলারাইজ হয়ে আছে ও আবার কি হবে, ও আবার ঘুরে পোলারাইজ হবে, এবং আবার ওই ঘুরে পোলারাইজ হওয়াটাকে আমরা কি বলবো, রিপোলারাইজড। ঠিক আছে, দেখো ব্যাপারটা বুঝতে পারলা। এখানে একটা কারেন্ট তৈরি হবে এবং কারেন্ট কি হয়, পজিটিভ থেকে নেগেটিভে যায়। অর্থাৎ এখানে কি হবে, এ থেকে বি, এবং এখানে বি থেকে এ তে আসবে। ক্লিয়ার? তো এই যে কারেন্টটা জেনারেট হয়েছে এখানে, এটা এবার পরবর্তী পার্টের জন্য মানে এই বি পার্টটার জন্য স্টিমুলাস হিসেবে কাজ করবে। মানে বি পার্টটাকে এ কি করবে, ডিপোলারাইজ করবে। এবার এ যদি এই পার্টটাকে ডিপোলারাইজ করে, এ এবার কি হবে, আবার পোলারাইজ হয়ে যাবে, এবং ওই আবার পোলারাইজ হওয়াটাকে আমরা কি বলবো, রিপোলারাইজ। তো ডিপোলারাইজ আমাদের কমপ্লিট হলো। এবার আমরা দেখবো যে রিপোলারাইজ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে আবার কি, রিপোলারাইজ। আশা করি এটা সবারই কাছে ক্লিয়ার হলো। দেখো, তো যখন কারেন্ট এখান থেকে এখানে ফ্লো হবে, আমি কি বললাম, স্টিমুলাস হিসেবে কাজ করবে। স্টিমুলাস যখনই আসে নাড়বে, তখন প্রথমত কি করবে, প্রথমত সে আসবে এবং সোডিয়াম পটাশিয়াম পাম্প, ওর লক্ষ্য প্রথমে ওটাই, সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে এসে এসে সে কি করবে, ডিঅ্যাক্টিভেট করবে। মানে এখানে এবার এই পার্টটা সোডিয়াম পটাশিয়াম পাম্প ডিঅ্যাক্টিভেট হলো। ভিতরে সোডিয়াম প্রবেশ করবে লিথি চ্যানেল দিয়ে, প্রচন্ড হারে এখানে কি হবে, পজিটিভ বেড়ে যাবে। এবং যেহেতু বাইরে ক্যাটায়ন কমছে, তাই বাইরে হবে কি, বাইরে হয়ে যাবে নেগেটিভ, এবং ভিতরে হয়ে যাবে কি পজিটিভ। বাইরে হয়ে যাবে কি নেগেটিভ, এবং ভিতরে যেহেতু সোডিয়াম প্রবেশ করতে থাকবে তাই ভিতরে হয়ে যাবে কি পজিটিভ। বাইরে হয়ে গেল নেগেটিভ, এবং ভিতরে সোডিয়ামের প্রবেশ করার জন্য অর্থাৎ ক্যাটায়নের প্রবেশ করার জন্য পজিটিভ হয়ে গেল। আচ্ছা, এবার কি হবে, আবার সেই সোডিয়ামের যে ভোল্টেজ গেটেড চ্যানেল ওটা ওপেন হয়ে যাবে। কারণ কি, কারণ এতটা পরিমাণ সোডিয়াম প্রবেশ করেছে যে সোডিয়ামের কনসেন্ট্রেশন কিন্তু বেড়ে গেছে, এবং একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে সোডিয়ামের ভোল্টেজ গেটেড চ্যানেল কিন্তু ওপেন হয়ে যায়। এটা আমরা বারবার পড়ে আসছি। তো এবার কি হবে, সোডিয়ামের ভোল্টেজ গেটেড চ্যানেল ওপেন হয়ে এখানেও সোডিয়াম প্রবেশ করবে, মানে সোডিয়ামের এটা ইনফ্লাক্স হচ্ছে। তো এ হবে ওভারঅল সেকেন্ড পার্ট। এবার নিয়ে সেকেন্ড পার্টটা হবে কি, সেকেন্ড পার্টটা এখন হয়ে যাবে ডিপোলারাইজড। কিন্তু হোয়াট অ্যাবাউট প্রিভিয়াস পার্ট, এর কি হলো, এর দেখো এবার কি হবে, যখন ওই যে +30 মিলিভোল্ট, এটা আমরা দেখেছিলাম তো, +30 মিলিভোল্ট এসে কি হবে, +30 মিলিভোল্টে এসে এই যে সোডিয়ামের যে এই যে এই ভোল্টেজ গেটেড চ্যানেল যেটা ওপেন হয়েছিল ওটা এবার ক্লোজ হয়ে যাবে। নিয়ে
পটাশিয়ামের ভোল্টেজ গ্রেডেড চ্যানেল কিন্তু ওপেন হয়ে যাবে, নিয়ে এখান থেকে পটাশিয়াম বাইরে যাবে। এবার এখান থেকে তো সোডিয়াম প্রবেশ করছে ঠিকই আছে, কিন্তু এখান থেকে দেখো পটাশিয়াম বাইরে চলে যাচ্ছে, এখান থেকে পটাশিয়াম বাইরে চলে যাচ্ছে, তাহলে ভিতরের ওভারঅল যে ক্যাটায়ন সেটা তো কমছে। এবার ভিতরে যদি ওভারঅল ক্যাটায়ন যদি কমে যায়, তাহলে এটা কি আর পজিটিভ থাকবে? এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই যে পজিটিভ হয়ে আছে আমাদের এই সব, এরা কিন্তু আর পজিটিভ থাকবে না, এরা হয়ে যাবে কি নেগেটিভ। এবং বাইরে এখন কি হবে? যেহেতু বাইরে এখন আমাদের ভিতর থেকে সমস্ত ক্যাটায়ন গুলো যে পটাশিয়াম এখান থেকে যাচ্ছে, লিকি চ্যানেল থেকেও যাচ্ছে, আবার ভোল্টেজ গ্রেডেড চ্যানেল থেকেও পটাশিয়াম চলে যাচ্ছে। তাহলে কি হবে? বাইরে এখন আমাদের যে ক্যাটায়নের মান এটা কিন্তু বেড়ে যাবে, এবং বাইরে এখন লেয়ারটা হয়ে যাবে কি পজিটিভ। তো দেখো এরা কি ছিল, এরা আবার দেখো যে পূর্বের অবস্থায় কিন্তু আবার ফিরে আসছে, তাই একে আমরা বলবো রিপোলারাইজড। ঠিক আছে? এবং ধীরে 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 যখন পটাশিয়াম চলে যাচ্ছে, তখন এক টাইমে এসে দেখা যাবে যে আবার সেই -70 মিলিভোল্টে কিন্তু এবার চলে আসবে। এবং যখনই -70 মিলিভোল্ট হয়ে যাবে, তখনই আমাদের এই যে পাম্পটা, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এ কিন্তু আবার কি হবে? নিজের অ্যাকশনটাকে ফিরে পাবে। মানে যে সে কাজটা করছিল, কি কাজ? 3টে সোডিয়ামকে বাইরে পাঠাচ্ছিল এবং 2টো পটাশিয়ামকে ভিতরে আনছিল একটা এটিপির বদলে। তো সে আবার নিজের কাজে জয়েন করবে। ঠিক আছে? তো আবার সে কাজে রিজয়েন করবে, অর্থাৎ এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আবার নিজের কাজ শুরু করে দেবে। কখন? যখন আবার -70 মিলিভোল্ট চলে আসবে তখন। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল? ব্যাপারটা বুঝতে পারলা? এবার দেখো এখানে একটা মজার জিনিস দেখো, যে আমাদের যখন প্রথম আমরা পড়ছিলাম রেস্টিং মেমব্রেন, তখন আমরা দেখেছিলাম যে রেস্টিং মেমব্রেনের ক্ষেত্রে পটাশিয়ামের যে ভোল্টেজ গ্রেডেড চ্যানেল এটা তো ক্লোজ থাকে, কিন্তু এখানে এরা ওপেন আছে কেন? তাহলে দাদা আপনি কি ভুল পড়াচ্ছেন? না, কোনো ভুল পড়াচ্ছি না। দেখো -70 মিলিভোল্টে এসে কিন্তু তখন পটাশিয়ামের যে ভোল্টেজ গ্রেডেড চ্যানেল ওরা কিন্তু ক্লোজ হয় না। যেহেতু পটাশিয়াম আরো বাইরে বেরিয়ে যাচ্ছে, তা একটা সামান্য কিছুক্ষণের একটা স্টেজ আসে, যে স্টেজে এই যে -70 মিলিভোল্ট এ কিন্তু আরো আরো লোতে চলে আসে, অর্থাৎ -90 মিলিভোল্টে কিন্তু চলে আসে। এবং -90 মিলিভোল্টে যখন আসবে, তখনই পটাশিয়ামের যে ভোল্টেজ গেটেড চ্যানেল আছে এ কিন্তু হবে কি ক্লোজ। ইজ ইট ক্লিয়ার টু অল? অবশ্যই কমেন্টে জানাবে যে পুরো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, কারণ এই পার্টটা খুবই একদম ভালোভাবে মন দিয়ে ফলো করতে হবে। খুব টাফের কিছু না, ইজি একদম। ক্লিয়ার? একদম ইজি। তো -90 মিলিভোল্টে এসে আবার পটাশিয়ামের যে ভোল্টেজ গ্রেডেড চ্যানেল এরা কিন্তু এবার কি হবে? এরা এবার ক্লোজ হয়ে যাবে। নিয়ে এরপরেই যে স্টেজটা আসবে, দেখো এরা আবার কি হয়েছে, কিসে এলো? রেস্টিং মেমব্রেনে হয়ে গেল। ক্লিয়ার? এরা আবার সেই রেস্টিং মেমব্রেনে কিন্তু চলে আসবে। নিয়ে এবার দেখো কি হবে, এই যে ডিপোলারাইজ হয়েছিল, এ আবার কি করবে? পরের পার্টটাকে ডিপোলারাইজ করবে, এবং এ হবে কি রিপোলারাইজ, দেন কি রেস্টিং, তারপরে পার্টটা আবার ওভাবে ডিপোলারাইজ হবে, নিয়ে এভাবে চলতে থাকবে। এবার যদি এই নিউরনটা মাইলিনেটেড হয়, তাহলে কি হবে? এটা একটা নোড অফ র্যানভিয়ার থেকে আরেকটা নোড অফ র্যানভিয়ারে হবে। কিন্তু যদি নন মাইলিনেটেড হয়, তাহলে অল অ্যালং দ্য লেন্থ। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের লেকচার, কিন্তু এখন একটা জিনিস বাকি আছে। আমি এই পুরো ব্যাপারটাকে এবার গ্রাফের সাহায্যে পড়বো, তার জন্য ভিডিওটাকে আমি একটু পজ করব। ঠিক আছে? কারণ একটা ছোট্ট একটা চিত্র এঁকে তোমাদেরকে দেখাতে হবে। এই পুরো ব্যাপারটাকে আমরা যে পড়লাম, রেস্টিং, তারপরে রিপোলারাইজ, ডিপোলারাইজ, এই পুরো ব্যাপারটাকে আমরা এবার
একটু গ্রাফের সাহায্যে বুঝবো, ঠিক আছে? তো আশা করি এইখানে কারো কোনো অসুবিধা নেই। দরকার পড়লে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, স্টিমুলাস আসলো, এখানে তো বুঝতে পারলে ফার্স্ট এসে একে টার্গেট, প্রথমে এসেই ভোল্টেজ বলছি, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ডিঅ্যাক্টিভেট করবে। সোডিয়াম প্রবেশ করতে থাকবে, পজিটিভিটি বেড়ে যাবে, এত মাত্রায় পজিটিভিটি বেড়ে যাবে, সোডিয়ামের মাত্রা এতটা বেড়ে যাবে যে বাধ্য হয়ে বা সোডিয়ামের যে ভোল্টেজ গেটেড চ্যানেল ও কিন্তু খুলে যাবে, নিয়ে সোডিয়াম এখান থেকে ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে? তার ফলে এখানে পজিটিভ হয়ে যাবে এবং এটা নেগেটিভ হয়ে যাবে। যেহেতু পোল রিভার্স হয়ে গেছে তাই এটা হয়ে গেছে কি ডিপোলারাইজ। ঠিক আছে? কিন্তু এই প্রিভিয়াস পার্টটা আমরা যদি দেখি তো এখানে আমরা দেখবো কি +30 মিলিভোল্ট এখানে ছিল প্রথমে, তো +30 মিলিভোল্টে কিন্তু পটাশিয়ামের যে ভোল্টেজ গেটেড চ্যানেল ও কিন্তু ওপেন হয়ে যায়। ঠিক আছে? তো এখান থেকেও পটাশিয়াম বার হচ্ছে, আবার লিকি চ্যানেল থেকেও পটাশিয়াম বার হচ্ছে। তো ভিতরে যে আমাদের পজিটিভিটি ছিল ওটা তো কমে যাচ্ছে ধীরে ধীরে, তাই এবার এরা হয়ে যাবে কি নেগেটিভ, এবং বাইরে পটাশিয়াম অর্থাৎ যেহেতু চলে যাচ্ছে তাই বাইরে এখন পজিটিভ হয়ে যাবে, কারণ যত ক্যাটায়ন ছিল সবাই তো বাইরে যাচ্ছে। ঠিক আছে? তো এখন ধীরে ধীরে আমাদের ভিতরে -70 মিলিভোল্টে কিন্তু পোটেনশিয়াল চলে আসবে, এবং -70 মিলিভোল্টে কিন্তু এসে আমাদের যে সোডিয়াম পটাশিয়াম পাম্প ও কিন্তু আবার নিজের কাজে রিজয়েন করে। ঠিক আছে? ওই যে 3টে সোডিয়ামকে বাইরে বের করা এবং 2টো পটাশিয়ামকে ভেতরে আনা, এটা তো ওর কাজ। তো আবার সে ওই কাজটা শুরু করে দেয়, কিন্তু -70 মিলিভোল্টে এসে কিন্তু পটাশিয়ামের ভোল্টেজ গেটেড চ্যানেল বন্ধ হয় না। তাহলে আপনি কি ভুল পড়াচ্ছেন? নো, এই জন্য আমাদেরকে কিন্তু পোটেনশিয়াল আরো লো হয়ে যায়। ওটা একটা সামান্য কিছুক্ষণের স্টেজ আসে, একে বলা হয় হাইপার পোটেনশিয়াল। একে কি বলা হয়? একে বলা হয় হাইপার পোটেনশিয়াল। ক্লিয়ার? তো এই -90 মিলিভোল্ট বা হাইপার পোটেনশিয়াল স্টেজে আসার পর কিন্তু পটাশিয়ামের ভোল্টেজ গেটেড চ্যানেল ক্লোজ হয়ে যায় এবং এরা আবার পুনরায় রেস্টিং মেমব্রেন কিন্তু হয়ে যায়। এই যে কথা। এবার আমরা দেখবো পুরোপুরি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট, তার জন্য ভিডিওটাকে একটু পজ করছি। এবার দেখো, এই গ্রাফটাকে খুব ভালোভাবে ফলো করো। এই গ্রাফে কি হচ্ছে, ফার্স্ট দেখো ওখানে স্টিমুলাস আসছে, স্টিমুলাস আসার পরেই দেখো এটা কি হলো, ধীরে 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 এখন প্রথমে দেখো এটা কি ছিল, -70 মিলিভোল্ট ছিল, অর্থাৎ রেস্টিং অবস্থায় ছিল। স্টিমুলাস আসার ফলে দেখো ধীরে ধীরে কি হচ্ছে, এটা মান কিন্তু বেড়ে যাচ্ছে, +30 তে এসে একটা কি হচ্ছে, একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছে। ডিপোলারাইজের সময় কি হয়, Na+ আয়নের কি হচ্ছে, ইন অর্থাৎ ভিতরে প্রবেশ করছে, ইনফ্লাক্স হচ্ছিল। এই সময় Na+ আয়নসের যে চ্যানেল তারা কিন্তু ওপেন ছিল, দুটোই লিকি চ্যানেলও ওপেন ছিল এবং তার সঙ্গে সঙ্গে ভোল্টেজ গেটেড চ্যানেলকেও কিন্তু ওপেন ছিল। কিন্তু পটাশিয়ামের যে চ্যানেল, পটাশিয়াম চ্যানেল এটা কিন্তু ক্লোজ ছিল। ভালো করে ভাবো ডিপোলারাইজের সময়। এবারে দেখো অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হলো, এরপরে কি হচ্ছে, ধীরে ধীরে আবার রিপোলারাইজ হচ্ছে। রিপোলারাইজ হচ্ছে মানে কি, এবার পটাশিয়াম আয়ন যেগুলো তারা আউট হচ্ছে, অর্থাৎ ভিতর থেকে বাইরে কিন্তু এরা প্রবেশ করবে। পটাশিয়াম আয়ন আউট হচ্ছে, সোডিয়ামের চ্যানেল কিন্তু এখন আর ওপেন থাকবে না, তাহলে সোডিয়ামের যে চ্যানেল এটা কিন্তু ক্লোজ হয়ে পড়বে। দুটোই চ্যানেলস, শুধু চ্যানেল নয় কি, সোডিয়ামের চ্যানেলস দুটো চ্যানেলই ক্লোজ হয়ে যাবে, এবং পটাশিয়ামের যে চ্যানেলস এরা দুজনেই কিন্তু কিভাবে ওপেন থাকবে, মানে কোন কোন চ্যানেল দুটো, ভোল্টেজ গেটেড এবং লিকি চ্যানেল দুটোই কি থাকবে, ওপেন থাকবে। তারপরে দেখো ধীরে ধীরে এখানে কি হবে, এবং এই পার্ট দুটো ফলো করো। সোডিয়াম পটাশিয়াম পাম্প এখানে কি হয়েছিল,
স্টিমুলাস যখন ফার্স্ট টাইম এসেছিল তখন এখানে কি হয়েছিল, ইনঅ্যাক্টিভ। কিন্তু রিপোলারাইজ হওয়ার পর আবার এই স্টেজে এসে সোডিয়াম পটাশিয়াম পাম্প হবে অ্যাক্টিভ। ইজ ইট ক্লিয়ার টু অল? কিন্তু এখন যখন আমরা দেখবো যে -70 চলে এলো, মানে সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভ হওয়ার পরেও কিন্তু পটাশিয়ামের যে ভোল্টেজ গ্রেডেড চ্যানেল ওটা কিন্তু ক্লোজ হবে না, তাই তো? ক্লোজ হয়েছিল কি, তাহলে পটাশিয়াম চ্যানেলস কিন্তু ওপেন ছিল। হাইপার পোলারাইজেশন যখন হলো, অর্থাৎ যখন নেগেটিভ এসে এসে যখন -90 আসবে, সেই সময় কিন্তু এবার এখানে এসে দেখবো আমরা যে পটাশিয়ামের চ্যানেল কিন্তু কি হয়েছে, ক্লোজ হয়ে গেছে। চ্যানেল বলতে কোনটা, ভোল্টেজ গ্রেডেড চ্যানেলটা, এটা কিন্তু এনসিইআরটি তে নেই, এটা আমি নিজে থেকে বলছি, এটা কিন্তু এনসিইআরটি তে দেওয়া নেই, ঠিক আছে? পটাশিয়ামের যে ভোল্টেজ গ্রেডেড চ্যানেল ওটা কিন্তু -90 তে এসে ক্লোজ হয়ে যাবে, যাকে বলা হচ্ছে হাইপার পোলারাইজেশন। তারপরে আবার কি হবে, ধীরে ধীরে রেস্টিং স্টেজে আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে পুরো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিসের, রেস্টিং মেমব্রেন, তারপরে ডিপোলারাইজড মেমব্রেন এবং রিপোলারাইজড মেমব্রেন। আশা করি কারো কোনো সমস্যা নেই গ্রাফের মধ্যে। এবার আজকে যে কুইজ যেটা হয় সেটা আমি এখানে লিখে রাখবো, তোমরা নিজেরা এবার এই যে প্রশ্নটা আজকে দেবো নিজেরা সলভ করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে, নাহলে আমি নেক্সট ক্লাসে আবার বলে দেবো। ক্লিয়ার? যদি পারো তো খুবই ভালো, যারা পারবে, যদি না পারো তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমি পরের ক্লাসে অ্যান্সারটা বলে দেবো। ঠিক আছে? তো পুরোপুরি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারলে, গ্রাফের মাধ্যমে আমরা করলাম। এবার ভিডিওটা আরেকবার পজ করব, কারণ কি তোমাদেরকে ওই প্রশ্নটা লিখে দিতে হবে আমাকে। ক্লিয়ার? তো দেখো আমাদের আজকে বিসি কুইজ বা বায়োলজিক্যাল কোডেড কুইজ, যেখানে আমরা দেখি হু অ্যাম আই, আমি কে। তো সেখানে প্রথম হিন্টস দেওয়া আছে, আই এম অলওয়েজ প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য নিউরন এক্সেপ্ট সিএনএস। এবার নিশ্চয়ই সবারই মাথায় অ্যান্সারটা চলে এসছে। সেকেন্ড হিন্টস দেওয়া আছে, ওয়েদার আই এম ফ্রম মাইলিন সিথ অর নট ডিপেন্ডস অন হাউ আই এম প্লেসড। তো তোমরা এবার নিজেরা অ্যান্সারটা বার করবে, যদি না পারো তো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ক্লাসে আমি এটা অ্যান্সার একদম ক্লাসের শুরুতে না, একদম শেষে বলে দেবো। ক্লিয়ার? তো এই ছিল আজকে লেকচার। যদি আজকে লেকচার তোমাদেরকে ভালো লেগেছে তো অবশ্যই এটা লাইক দিয়ে আমাদের ভিডিও করার আগ্রহকে এরকম ভাবে বাড়াবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা সমস্ত রকমের এডুকেশনাল কন্টেন্ট আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। এবং যেটা সব থেকে মেন কথা, লাইক সাবস্ক্রাইব তো হবেই। কোনো রকম যদি প্রবলেম হয়, কোনো রকম প্রবলেম আজকের ক্লাসে, কারণ আজকে ইম্পর্টেন্ট টপিক ছিল খুবই, নার্ভ ইম্পালস আমরা দুটো পার্টে করলাম, কিন্তু ফার্স্ট পার্ট, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। তো যদি কোনো রকম আজকে অসুবিধা হয়েছে নার্ভ ইম্পালস পড়তে গিয়ে, বুঝতে গিয়ে, যে দাদা রিপোলারাইজেশনটা বুঝতে পারিনি, আরেকবার বলে দিন, তো অবশ্যই আমি খুবই খুশি হব। তো আসল ফিডব্যাক, সঠিক ফিডব্যাকটা আমাকে দেবে, যাতে আমি বুঝতে পারি আমার ক্লাসটা তোমাদেরকে পছন্দ হলো কি না। তো এটা দেবে প্লিজ। ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার পরের লেকচারে। তার করতে সুস্থ থাকো, ভালো থাকো। আজকে লেকচারের জন্য থ্যাংক ইউ।